আজ আমরা উদাহরণ ৩ নিয়ে আলোচনা করব। উদাহরণ ১ এবং ৩ এর ভিতরে মিল আছে, এজন্য আমি উদাহরণ ৩টা আগে শেখাচ্ছি। এখানে ২০২৪ সালে ৩০ জুন তারিখে জনাব নিরালা চৌধুরীর বইয়ে একটা ব্যাংক হিসাব বিবরণী তৈরি করার কথা বলা আছে। তো এখানে প্রথমেই দুটো জিনিসই দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া আছে, আবার ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া আছে। তো আমরা প্রথমে এই দুটো লিখে ফেললাম। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত এই যে লিখে ফেললাম, এবং ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত লিখে ফেললাম। লেখার পরে এখন ২ নম্বরে যাই। ব্যাংকে ১০,০০০ টাকা চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু ৩০ জুন তারিখের মধ্যে ব্যাংকটা আদায় করতে পারেনি। এখন এই যে ১০,০০০ টাকা চেক, এইটা আমরা কোত্থেকে পেলাম? এইটা আসলে আমাদেরকে কোনো দেনাদার, যার কাছে আমরা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেছি, সেবা দিয়েছি, সে আমাদেরকে ১০,০০০ টাকার একটা চেক দিয়েছে। এখন এই ১০,০০০ টাকা চেক পাওয়া মাত্রই আমাদের যে নগদান বই আছে সেখানে আমরা ১০,০০০ টাকা যোগ করলাম, যে আমাদের আয় হয়েছে ১০,০০০ টাকা এসেছে। হ্যাঁ, আয় হয়েছে মানে ১০,০০০ টাকা আমরা আমাদের সাথে যুক্ত হয়েছে আর কি আমাদের কাছে আমাদের বইয়ে। তো আমরা তো যুক্ত করলাম, এখন ব্যাংকেও যুক্ত করতে হবে, এই জন্য ব্যাংকে চেকটা জমা দিলাম, কিন্তু ব্যাংক ওই ৩০ জুন তারিখের মধ্যে তা আদায় করতে পারেনি। এই যে তারিখ হচ্ছে আমাদের ৩০ জুন পর্যন্তই। তো ব্যাংক যদি আদায় করতে না পারে এই তারিখে, তাহলে কি হবে? তাহলে ব্যাংকের সাথে যদি আমাদের ব্যালেন্স করতে হয়, সমান করতে হয়, তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা যে যোগ করেছিলাম ব্যাংকের সাথে মেলানোর জন্য, ব্যাংক যেহেতু তাদের অ্যাকাউন্টে মানে ব্যাংকের বইয়ে যুক্ত করতে পারেনি, তাই আমরা যোগ করেছিলাম, কিন্তু এখন আমরা আবার বিয়োগ করে দেব। তাই আমরা এই যে বিয়োগ করে দিলাম, ১০,০০০ টাকা বিয়োগ। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাই ১০,০০০ বিয়োগ। এরপরেরটাই চলে আসি। ৭,০০০ টাকা চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে হস্তান্তর করা হয়নি। অর্থাৎ আমরা ৭,০০০ টাকার চেক ইস্যু করেছি। তো যখন ৭,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে, মানে আমরা আমাদের কোনো পাওনাদারকে, মানে যার কাছ থেকে আমরা কোনো সেবা বা কোনো কিছু নিয়েছি, তাকে ৭,০০০ টাকা দিতে হবে। তো ৭,০০০ টাকার চেক দিলাম। এখন সেই ৭,০০০ টাকার চেক যখন দিলাম, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে ৭,০০০ বিয়োগ করে দিলাম। তাহলে ব্যাংকও তো বিয়োগ করবে, কিন্তু ব্যাংকে তো সেই চেকটা সে নিয়েই যায়নি, যে উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপনই করিনি। তা ব্যাংক জানেই না। ব্যাংক যদি না জানে, ব্যাংক তো বিয়োগ করবে না। আমরা বিয়োগ করেছি, ব্যাংক বিয়োগ করে নাই। তাহলে ব্যাংকের সাথে মেলানোর জন্য আমরা এখন কি করব? আমরা যে বিয়োগ করেছিলাম সেটাকে আমরা এখন রিভার্স করে দিব, অর্থাৎ আমরা এখন যোগ করব। ৭,০০০ টাকা এখন যোগ করতে হবে ব্যাংকের সাথে মেলানোর জন্য। ইস্যুকৃত চেক এখনো ভাঙানো হয়নি, এই জন্য এই নামে ৭,০০০ যোগ। এরপর একজন দেনাদার ১২,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু তা এখনো নগদান বইয়ে ডেবিট করা হয়নি। তো আমাদের দেনাদার, অর্থাৎ আমরা তার কাছে টাকা পাবো, সে আমাদেরকে না জানিয়েই ব্যাংকে ১২,০০০ টাকা জমা করে দিয়েছে। তো ব্যাংকে জমা করলে এখন ব্যাংক তো যুক্ত করে ফেলেছে, আমরা তো জানি না। এখন আমরা জানলাম, এবার আমরা কি করব? আমরাও এবার ১২,০০০ টাকা যুক্ত করব। এই যে দেনাদার কর্তৃক ১২,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দান, যা এখন নগদান বইয়ে ডেবিট করা হয় নাই, এই যে করলাম এখন ডেবিট। আচ্ছা, এরপরে দেনাদার থেকে প্রাপ্ত ও আদায়কৃত ৫,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় গেলে প্রত্যাখ্যাত হয়েছে, যা এখনো নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। তো আমাদের যে দেনাদার আছে তার কাছ থেকে আমরা ৫,০০০ টাকার একটা চেক পেয়েছি। মানে কোনো টাকা যখন আমরা দেনাদারের কাছ থেকে পাই, আমরা আমাদের যে নগদান বই আছে সেখানে যুক্ত করি। তো ৫,০০০ টাকা আমরা সেখানে যুক্ত করেছি, যোগ করে ফেলেছি। তখন যোগ করার পরে এখন আমরা তো যোগ করার পরে চেকটা আমরা ব্যাংকে দিলাম, কিন্তু ব্যাংক সেটাকে মানে প্রত্যাখ্যাত হয়েছে সেটা বলছে। অর্থাৎ এই মানে এটা থেকে কোনো টাকা পাচ্ছি না আমরা। তো আমরা যদি না পাই, ব্যাংক যদি সেটা আদায় করতে না পারে, তাহলে কি হবে? ব্যাংক তো যুক্ত করবে না, তার মানে আমরা তো যোগ করে ফেলেছি। তা আমরা কি করবো? এখন বিয়োগ করবো। তাহলে ৫,০০০ টাকা আমাদের এখন বিয়োগ করতে হবে। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এই কারণে তা নগদানভুক্ত হবে না, ৫,০০০ বিয়োগ। এরপরে ২,০০০ টাকার জমাকৃত চেক নগদান বইয়ে ভুলে ২ বার ক্রেডিট হয়েছে। এখন আমাদের করতে হবে না, আমরা যখন জমা করব টাকা, জমাকৃত চেক ২,০০০ টাকা যোগ করব, তো ২,০০০ টাকা যোগ করলে ২ বার ডেবিট হবে, মানে একবার ডেবিট হবে। তো তা না হয় উল্টো করে আমরা ২ বার ক্রেডিট করে ফেলেছি, বিয়োগ করেছি ২ বার, তাহলে ভুল হয়েছে। এখন এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটা আমি লিখে রেখেছি, যে যে ৬ নম্বর স্টেটমেন্ট যেটা, এটা ২,০০০ টাকা জমাকৃত চেক নগদান বইয়ে ভুলে ২ বার ক্রেডিট করা হয়েছে। দেনাদারের কাছ থেকে চেক পেয়ে তার নগদান বইয়ে ২,০০০ টাকা যোগ বা ডেবিট করার কথা ছিল, কিন্তু তা না করে ২ বার ক্রেডিট করা হয়েছে। তো ২,০০০, ২,০০০, ৪,০০০ টাকা বিয়োগ বা ক্রেডিট করা হয়েছে। তাই নগদান বইয়ে ২,০০০ টাকা ডেবিট ব্যালেন্স দেখানোর জন্য আমরা এখন ৬,০০০ টাকা যোগ করব। ৬,০০০ টাকা থেকে তাহলে ৪,০০০ বিয়োগ দিলে আমার ২,০০০ টাকা চলে আসবে ব্যালেন্সে। মানে আমাদের হওয়ার কথা ছিল তো আসলে ২,০০০ই, কিন্তু সেটা তো হয়নি।
আমরা 4000 মাইনাস করেছি, এই জন্য 6000 টাকা প্লাস করব। তাই আমরা 6000 টাকা প্লাস করবো। জমাকৃত চেকে ভুল দুইবার ভুল হয়েছে, তো তার কারণে 6000 প্লাস। আচ্ছা, এইবার 4000 টাকার একটা প্রদেয় বিল ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, যা এখনো নগদান বই এন্ট্রি করা হয়নি। অর্থাৎ আমাদের একটা মানে প্রদেয় বিল, অর্থাৎ আমাদের এই বিলটা মানে কাউকে দিতে হবে, কেউ পাবে আমাদের কাছে, আমাদের কোনো পাওনাদার। তো 4000 টাকা ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, তা আমরা তো করিনি। আমরা এখন তাহলে ওইটা পরিশোধ করবো, অর্থাৎ ব্যাংক যেহেতু পরিশোধ করেছে মানে বিয়োগ করেছে ব্যালেন্স থেকে, তো আমরাও 4000 বিয়োগ করে দেবো। তাহলে 4000 বিয়োগ হলো, এই যে এখানে 4000 বিয়োগ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের টাকা পরিশোধ হিসাবভুক্ত হয়নি, এই নামে 4000 বিয়োগ। তারপরে ব্যাংক কর্তৃক ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে 500 টাকা। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে অর্থাৎ 500 টাকা যোগ করে, তাহলে আমরা কি করব? আমরাও 500 টাকা যোগ করব। তো আমরা 500 টাকা যোগ করলাম, এখানে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর হয়েছে এই নামে, এই যে 500 যোগ। এরপরে ব্যাংক চার্জ করেছে 200 টাকা। তাহলে ব্যাংক যদি চার্জ করে মানে বিয়োগ করেছে টাকা, তাহলে আমরাও বিয়োগ করব জানার পরে, এই যে ব্যাংক কর্তৃক চার্জকৃত ধার্যকৃত চার্জ 200 টাকা আমরা বিয়োগ করলাম। তাহলে অঙ্কটা মোটামুটি শেষ হলো। তা আমি একটু ব্যস্ত করছি, এই জন্য ব্যস্ত বলছি, কারণ হচ্ছে এটা মোট ভিডিওটা টাইম থাকে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমাকে কভার করতে হয়, অনেক সময় 10 মিনিটে হয় না। এই কারণে আমি তাড়াতাড়ি আগে একটা সামারি বলে দিলাম, যাতে 10 মিনিটের আগেই কভার হয়। এরপরে আমি এখন বোঝাচ্ছি, এই যে তাহলে নগদান বই অনুযায়ী টাকাটা দেওয়া ছিল, সমস্ত যোগ যা হয়েছে সেগুলো এখানে আছে, এগুলো সব যোগ করে এখানে লিখলাম। পরে এটা যোগ করে এখানে আসলো ব্যালেন্স। পরে এই বিয়োগের বিষয়টা, এই বিয়োগে যা আছে সব যোগ করলাম, করে একত্র করে এখানে লিখলাম। পরে এখান থেকে এটা বিয়োগ করলাম, দেখলাম যে ব্যালেন্স মিলে যায় 26,800, যেটা প্রশ্নে আগেই দেওয়া ছিল। তো এই হচ্ছে মূলত অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। না পারলে ভিডিওটা আরেকবার দেখবা। আমি একটু দ্রুত বলেছি, কিন্তু মানে এমনভাবে বলিনি যাতে করে একেবারেই বোঝা যায় না। 1 নাম্বার ভিডিওটা এবং এই ভিডিওটা 3 নাম্বার যেটা, এই দুটো ভিডিও মিল আছে অনেক। তো এই দুটো ভিডিও দেখলে আশা করি একই টাইপের দুটো অঙ্ক হওয়ার কারণে তোমরা বুঝতে পারবা সহজেই। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার আলোচনা হবে নতুন একটা ভিডিও নিয়ে।